লিগ কাপ কিংবা এফএ কাপ এই টুর্নামেন্টগুলো যখনই আয়োজিত হয় তখনই সেই ম্যাজিক অফ দ্য কাপের কথা খুব শোনা যায়, যেখানে কোনো একটা ছোট দল একটা বড় দলের মাঠে গিয়ে তাদেরকে আপসেট করে কাপের ম্যাজিকটাকে জিইয়ে রাখে সব সময়। কিন্তু আজকে জাবি আলোনসো যেরকম টাইপের লাইন আপ নিয়ে এসেছিলেন, যেরকম টাইপের লাইন আপ তিনি সিলেক্ট করেছিলেন, তাতে আজকের ম্যাচটা স্কোর লাইনটা শুধুমাত্র 2-0 কি করে সীমাবদ্ধ থাকলো, কেন পুরো গোলের মালা পড়ে আজকে লুটন বাড়ি গেল না, এটাই হয়তো সব থেকে বড় অঘটন হয়ে থেকে যাবে। তবে যাই হোক, আলটিমেটলি কাপ কম্পিটিশনে জেতাটাই শেষ কথা। চেলসি চলে গেল থার্ড রাউন্ডে, যেখানে তারা মুখোমুখি হবে লিডস ইউনাইটেডের, এবং আমরা আলোচনা করব ম্যাচটা নিয়ে। আপনারা দেখছেন সোহম টক্স ফুটবল এবং আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু সোহম। তো শুরুতেই যে কথাটা বললাম, যে একটা জিনিস আমার সত্যিই দেখার ছিল, যে ট্র্যাডিশনালি আমরা এটা দেখে থাকি যে এই কাপ কম্পিটিশনগুলোতে রোটেশন চূড়ান্ত মাত্রায় হয়, যেখানে লিগ কিংবা অন্যান্য ইউরোপিয়ান কম্পিটিশনগুলোয় প্লেয়ারদেরকে সম্পূর্ণ সুস্থ রাখার জন্য এইখানে আর কি কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড টিমের প্লেয়াররা যারা ট্র্যাডিশনাল ফার্স্ট টিমে চান্স পান না, অথবা একাডেমি গ্র্যাজুয়েট কিছু প্লেয়ারদেরকে খেলিয়ে দেওয়া হয়, তাদেরকে এখানে গ্রুম করা হয়। বাট যেহেতু এবছর আমরা ইউরোপে নেই, তাই কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয়েছে সেটাও কিছুটা আলোনসোর মাথায় এখানে কাজ করেছে, যে তিনি এই টুর্নামেন্টগুলোকেও গুরুত্ব দিতে চান। কারণ লজিক্যালি বলতে গেলে এইগুলোই আমাদের সব থেকে রিয়েলিস্টিক শট অ্যাট সিলভারওয়্যার দিস সিজন, যে ভাই যদি ট্রফি জিততে হয় তাহলে তোমাকে এই কাপ কম্পিটিশন যে দুটো তুমি খেলছো এগুলোকে ফুল ওয়েতে টার্গেট করতে হবে। সেখানে এরকম একটা সুন্দর স্কোয়াড ডেপ নিয়ে কেন আমি মাঝে মধ্যে এরকম টাইপের একটা টিম ইউজ করব না, যেটা আমি অধিকাংশ দিনকে হয়তো প্রিমিয়ার লিগে নামিয়ে দিলেও সেটা আমাকে রেজাল্ট দিয়ে দেবে। তো অলমোস্ট 5 থেকে 6 জন এরকম প্লেয়ার আজকে খেললেন আমাদের ফার্স্ট টিমে, যারা স্টার্ট করতে পারেন নর্মাল একটা লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ টাইপের ম্যাচেও। পালমার ছিলেন, রজার্স ছিলেন, ছাওয়ারিয়া খেললেন যাকে সদ্য কেনা হয়েছে লেফট উইং ব্যাক হিসাবে, ক্যাপ্টেন রিস জেমস নিজে ছিলেন, এবং এছাড়াও আরো অনেকে ওখানে ল্যাক্রয়েক্স খেললেন, আরো অনেকে ওখানে ইনভলভ ছিলেন। তো এখানে আমার আরো একটা কথা মনে হয়েছে, যে সেই টাইপের খেলোয়াড়দেরও আলোনসো একটু বেশি করে অপরচুনিটি দেওয়ার চেষ্টা করছেন, যাদেরকে তিনি প্রি সিজনে সেরকম ভাবে পাননি। যেহেতু ফ্রান্স এবং ইংল্যান্ডের প্লেয়াররা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল অব্দি গেছিল বলে তারা একটু এক্সটেন্ডেড ব্রেক নিয়েছিল, সেই কারণে এই যে নামগুলো আমি বললাম, জেমস, রজার্স, ল্যাক্রোয়া, এরা কেউ আর কি প্রি সিজনে সেরকম ভাবে আমাদের হয়ে খেলতে পারেনি। পালমারও একটা দুটো ম্যাচ খেলে একটু ইনজুরির মধ্যে দিয়ে গেছেন বলে তিনিও কয়েকটা ম্যাচ মিস করেছেন, এবং ছাওয়ারিয়া তো সবে সাইন করলেন। তো এখানে তাদেরকে ইউজ করে কোথাও না কোথাও একটা রিদমের মধ্যে আনার, বা জাভি আলোনসো যে নিজস্ব খেলার ফিলোসফিটা আছে সেটার মধ্যে ইন্টিগ্রেট করানোর জন্যই কোথাও একটা আজকে স্টার্ট করানো হয়েছে বলে আমার মনে হয়। এবং সেটা যে আলটিমেটলি কতটা ফ্রুটফুল একটা ডিসিশন ছিল সেটা শুরু থেকেই বোঝা যাচ্ছিল, যখন আমরা রীতিমতো লুটনকে ডমিনেট করে আমাদের অ্যাটাকিং ইম্পেটাস দিয়ে ফালা করে দিচ্ছিলাম, যেরকম ওয়েতে ফরওয়ার্ড পাসিংটাকে আমরা এনশিওর করছিলাম একটা হাই লাইন অফ ডিফেন্স মেনটেন করে। আর লুটনের মাঝমাঠে যেহেতু আজকে কোনো টাইপের কোনো ব্লকিংই ফার্স্ট হাফটাতে হয়নি, সেখানে দাঁড়িয়ে আমরা যে কি করে গোল করলাম না, এটাই একটা আশ্চর্যের বিষয় হয়ে থেকে যাবে আর কি। যদিও এখানে আমি একটা কথা ডেফিনেটলি বলবো, যেটা আমি আগের দিন ফুলামের সঙ্গেও নোটিস করেছি, যে বক্সের ধারে কাছে গিয়ে আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে আমরা অতিরিক্ত কিউট হয়ে যাচ্ছি। একটা দুটো বাড়তি টাচ খেলার চেষ্টা করছি, যেখান থেকে হয়তো টাচটা না খেলে যদি বলটাকে আমরা আরেকটু ভালো মানে স্পিডে আর কি মুভ করাই, কিংবা ওখান থেকে যে অ্যাটাকারের পায়ে বল আছে সে যদি কনফিডেন্ট ওয়েতে গোলে শট নেওয়ার চেষ্টা করে, আমার মনে হয় অনেক ক্ষেত্রে কাজের কাজটা কিন্তু হয়েই যাবে। তো সেখানে দাঁড়িয়ে ওই বাড়তি একটা দুটো সেকেন্ড নিজেকে দেওয়া মানে আপনি অপোনেন্টের ডিফেন্স বা গোলকিপারকেও রিগ্রুপ করার একটা অপরচুনিটি করে দিচ্ছেন। সেটা কোথাও না কোথাও গিয়ে আপনার জন্য ডেফিনেটলি হার্মফুল হয়ে যেতে পারে, সেটাও একটা ফ্যাক্টর আমার দুটো ম্যাচ দেখে মনে হয়েছে। তবে এগুলোকে নিয়ে সত্যি কথা বলতে গেলে আমি খুব একটা মাথা ঘামাচ্ছি না, কারণ আমার এটা মনে হয় যে কালেকটিভলি এই বিষয়টা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ইমপ্রুভ করে যাবে। যখন প্লেয়ারদের মধ্যে আরো র্যাপও তৈরি হবে, প্রত্যেকে বুঝতে পারবে যে একটা প্লেয়ার তার টিমমেটের কাছ থেকে কি চায় এক্স্যাক্টলি, তো তখন সেই জিনিসগুলো এখানে এমনি আর কি এসে যাবে, টিম বন্ডিং বা ইন্টিগ্রেশনটা প্রপারলি হয়ে গেলে। সেখানেও জেমসের যে শটটা ফ্রিকিক থেকে আর কি গোলকিপার সেভ দিলেন, বা রজার্সের যে শটটা আর কি ক্রসবারে লেগে প্রতিহত হলো, সেখানেই যদি গোলগুলো হয়ে যেত, এই খেলাটা ফার্স্ট হাফেই বেসিক্যালি পুট টু বেড হয়ে যেত, এবং জাভি আলোনসো হয়তো চাইলে হাফ টাইমেই অনেকগুলো বড় প্লেয়ারকে সাবস্টিটিউট করে নিতে পারতেন। তারপর আলটিমেটলি গিয়ে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে সেকেন্ড হাফের শুরুতে আলটিমেটলি ড্যানি ওয়েলব্যাক যে ধরনের হেডে গোল আমরা তার সমগ্র কেরিয়ার জুড়ে দেখে এসেছি, তিনি যে ক্লাবের হয়েই খেলেছেন এরকম টাইপের
গোল তিনি প্রচুর করেছেন। মালো গুস্তোর একটা রীতিমতো ঠিকানা রেখা ক্রস থেকে আর কি সুন্দরভাবে তিনি হেডটা করে গেলেন এবং গোলকিপারের কিচ্ছু করার ছিল না। আর ওই যে খেলাটা একবার 1-0 হয়ে গেল, জেনারেলি এই টাইপের কাপ কম্পিটিশনগুলোতে আমরা এটাই দেখতে পাই যে যতক্ষণ একটা টিম গোল করছে না ততক্ষণ অবধি প্রথমে ছোট দলগুলো বলের পেছনে 10 জন নিয়ে বেসিক্যালি হারাম বল খেলার চেষ্টা করে, যেটা লুটানো করছিল। তারপর যখন আস্তে আস্তে এই বিষয়টা দেখা গেল যে চেলসির গোলটা আলটিমেটলি এলো না, যে কাঙ্ক্ষিত গোলটার লক্ষ্যে এতটা অ্যাটাক করা, তখন লুটানো কিছুটা হলেও কনফিডেন্সে গ্রো করছিল এবং ফার্স্ট হাফে লাস্টের দিকটাতে তারা বেশ কয়েকটা বল বক্সে রাখছিল। 43 মিনিটের মাথায় যখন একটা বক্সে ক্রস রাখা হলো তখন সেখান থেকে একটা খুব সুন্দর হেড করলেন লুটনের ডিফেন্ডার, যেটা মাইক পেন্ডার্স গ্রিপ করলেন আর কি। ওই ধরনের অপরচুনিটিগুলোই আস্তে আস্তে আরো বাড়তে পারতো যদি আমাদের সেকেন্ড হাফে গোলটা পেতে দেরি হতো। তো সেখানে ওয়েলব্যাকের কাছ থেকে যে গোলটা চলে এলো এটা একটা সত্যিই বড় ব্যাপার। এবং এই এরিয়াল প্রেজেন্সটা ওয়েলব্যাক যখন চেলসিতে সাইন করেছিলেন ওনার ওয়েলকাম ভিডিওতে আমি এই কথাটা বলেছিলাম যে এই এরিয়াল প্রেজেন্সটা, যে ভালো বক্সে ক্রস উঠবে, সেখানে দাঁড়িয়ে এরকম পরিস্থিতি তৈরি হতেই পারে। আপনার যখন গ্রাউন্ডে খেলে গোল হচ্ছে না তখন কোথাও না কোথাও গিয়ে আপনাকে সেট পিসগুলোকে কাজে লাগাতে হবে, বা এরকম টাইপের ক্রসিং অপরচুনিটি এরিয়াল প্রেজেন্সটাকে কাজে লাগাতে হবে। তো সেটা যদি ওয়েলব্যাক এনশিওর করতে পারেন তো আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে এরকম টাইপের গোল ক্রাঞ্চ মোমেন্টে আমরা তার কাছ থেকে আরো পাবো। এবং ওয়েলব্যাকদের সব থেকে বড় এটা সুবিধা, সেটা হচ্ছে এই টাইপের স্ট্রাইকারদের আপনি যদি প্রপার সার্ভিস প্রোভাইড করেন, প্রপার পাস প্রোভাইড করেন, তো এরা কনভার্ট করবেই, সেই এক্সপিরিয়েন্স এদের কাছে রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে ডেফিনেটলি এই গোলটা তাকেও অনেকটা কনফিডেন্স দেবে নিজের চেলসি ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য। এবং তারপর মোটামুটি যে জিনিসটা দেখা গেল যে আমরাই মোটামুটি আমাদের পায়ে বলটা রাখলাম এবং সেখানে দাঁড়িয়ে ফাইনালি ইন্স্যুরেন্স গোলটাও চলে এলো অ্যারাউন্ড 78-79 মিনিট, যখন এস্তেভাওয়ের একটা ক্রস থেকে লুটানের একজন ডিফেন্ডার আর কি ওটাকে গোলের মধ্যে ঢুকিয়ে দিলেন ক্লিয়ার করতে গিয়ে, এবং 2-0 হয়ে গেল। এবং তখনই আলটিমেটলি খেলাটা ওয়াজ আ ফরগন কনক্লুশন যে আমরা জিতে গেছি। এবং অলরেডি কালকে যেহেতু লিগ কাপে থার্ড রাউন্ডে ড্র হয়ে গেছে, আমরা এটা জানতাম যে পরবর্তী রাউন্ডে আমরা লিডস ইউনাইটেডের সঙ্গে ঘরের মাঠে খেলতে চলেছি, তো বেসিক্যালি সেটা সেখানেই সিল্ড হয়ে যায়। এবার এখানে দাঁড়িয়ে ম্যাচটা নিয়ে ওভারঅল আমার যে কথাটা বলার, যে আগের ম্যাচটা ফুলহামের সঙ্গে আমরা যেখানে শেষ করেছিলাম এখানেও ইন টার্মস অফ স্পিড এবং অ্যাজিলিটি খেলাটা যেন সেখান থেকেই শুরু হয়েছিল। যেটা বললাম যে আমরা সত্যিই খুব আনফর্চুনেট ছিলাম যে প্রথমার্ধেই আমরা গোলের মুখটা দেখতে পাইনি, তবে তার বাদেও গোটা ম্যাচ জুড়ে যেরকম টাইপের পারফরমেন্স আমরা দেখলাম, এবং বেশ কিছু প্লেয়ার কিন্তু আজকে সত্যি কথা বলতে গেলে নজর কাড়লেন। পালমার আর রজার্স আগের দিনকে যে এক্স্যাক্ট ইন্টেন্সিটিটা দেখিয়েছিলেন সেই সেম ইন্টেন্সিটি নিয়ে তারা চেষ্টা করেছেন। পেপ ছাভারিয়াকে প্রথম দিন স্টার্ট করতে দেখে আমার তো যথেষ্ট ছটফটে বলেই মনে হলো। দলের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে দেখে মনে হচ্ছে যে আলোনসো যেন এই মন্ত্রটা দিয়ে দিয়েছেন যে ভাই যখনই পারবে বলটাকে ফরওয়ার্ড পাসিং করো। এবং বিগত কয়েক বছর ধরে আমরা এত ব্যাক পাসের চক্করবাজি দেখতাম, সেখানে দাঁড়িয়ে যে গোটা টিমটা একসঙ্গে মানে ফরওয়ার্ড পাস করে একটা অ্যাটাকিং স্পিড রাখার চেষ্টা করে যাচ্ছে, এই জিনিসটা আমার কিন্তু সত্যিই দেখতে খুব ভালো লাগছে। কারণ এরকম ফাস্ট ফুটবল খেলতে শেষ কবে চেলসিকে দেখেছি আমার কিন্তু মনে পড়ে না। আমি জানি সিজন যখন এগোবে তত ফিটনেস ওরিয়েন্টেড ওয়ারেন্টি আর বাড়বে, হয়তো অ্যাজিলিটি স্পিডগুলো কমবে, তবে টেম্পোটায় যদি কোনোভাবে কম্প্রোমাইজ না করে আমরা এই জিনিসটা মেনটেন করে যেতে পারি, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, যে কথাটা আমি আগের দিনও বলেছি, তাহলে আমার মনে হয় অধিকাংশ ম্যাচেই কিন্তু সে যে টুর্নামেন্টেই আমরা খেলি আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি। সেখানে দাঁড়িয়ে ছাবাড়িয়ার খেলা আমার খুব ভালো লেগেছে। ল্যাক্রোয়া আজকেও যেটুকু চান্স পেয়েছেন সলিড। পেন্ডার্সকে আজকে সত্যি সেরকমভাবে বিশেষ কিছু পরিশ্রম করতে হয়নি, কারণ লুটনের ক্ষেত্রে খুব কম বারের জন্যই বল তার কাছে গেছে বা তিনি বিপদের মুখে পড়েছেন আর কি। তো সেখানে দাঁড়িয়ে ডেফিনেটলি তার ডেভেলপমেন্টের দিকে আমার নজর থাকবে এবং কাপ কম্পিটিশনগুলোতে আমি বলবো যতটা সম্ভব পেন্ডার্সকেই আমাদের শুরু করানো উচিত। কারণ আলটিমেটলি যদি এমি মার্টিনেজের সাইনিংটা হয়ে যায়, যেটা এই মুহূর্তে দেখে মনে হচ্ছে সময়ের অপেক্ষা, তিনি অবভিয়াসলি লিগে আমাদের ফার্স্ট চয়েস কিপার হবেন, কিন্তু আলটিমেটলি কাপ কম্পিটিশনগুলো তখন কিন্তু স্যানচেজ আর পেন্ডার্সের মধ্যে আমি আলটিমেটলি পেন্ডার্সকেই প্রেফার করব। এটাই আমার ওভারঅল এই টপিকটা নিয়ে বলার। আর এছাড়া ওভারঅল খেলার মধ্যে যে আরেকটা পার্টিকুলার প্যাটার্ন আমি খেয়াল করে দেখলাম, সেটাও আমি আগের দিন কিছুটা নোটিস করেছি, যে সেটা হচ্ছে যে সমগ্র টিমের মধ্যে কিছু কিছু প্লেয়াররা যারা এখন বুঝতে পারছেন যে তাদেরকে যদি এই ফরমেশনটার মধ্যে জায়গা পেতে হয়, আজকে যদিও 4 অ্যাট দ্য ব্যাকে টিম নামিয়েছিলেন আলোনসো, একটা 4-2-3-1 ফরমেশনে খেলা হয়েছে, যেখানে জেমস আর কি সেন্ট্রাল মিডফিল্ড দিয়ে অপারেট করেছেন আগের ম্যাচের মতোই, এবং ব্যাকফোরটা ছিল ল্যাক্রয়েক্স আর অ্যাচেম্পং, সেন্টার ব্যাক বাঁ দিকটা দিয়ে ছাবাড়িয়া এবং ডান দিকটা দিয়ে আর কি গুস্তো খেললেন। এবার এই যে গুস্তো কিংবা একটা এস্তেভাও, এনারা খুব স্বাভাবিকভাবেই এই জিনিসটা জানেন যে আমাদেরকে যদি এইখানে নিজের জায়গাটাকে
টিমটাকে এস্টাবলিশ করতে হয়, তাহলে ডেফিনেটলি আমাদেরকে এই ধরনের খেলাগুলোতেই পারফরমেন্স দিয়ে প্রমাণ করতে হবে। যদি ওখানে 3 অ্যাট দ্য ব্যাকে খেলা হয় প্রিমিয়ার লিগে, তাহলে আমরা যাতে সেখানে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারি ওই রকম একটা স্কুইজড ফরমেশনের মধ্যেই, যেখানে হয়তো কোথাও না কোথাও গিয়ে একটা বাড়তি অ্যাটাকারকে স্যাক্রিফাইস করতে হবে, কিংবা একটা ডিফেন্সের মধ্যেও প্রত্যেকটা প্লেয়ারকে একটা আলাদা শেপ মেনটেন করে খেলতে হবে। সেখানে এস্তেভাও অ্যাজ ইউজুয়াল যে টাইপের স্কিল সেট দেখালেন, প্রথমার্ধে ডেফিনেটলি তার তরফ থেকে বেশ কিছু ভুল হয়েছিল। একটা বড় টাইম অবধি খেলার মধ্যে ইনভলভ হতে পারছিলেন না, টাচ কম পাচ্ছিলেন, বা একটা খুব বাজে মিসও করলেন, যেটা তার মতো কোয়ালিটির প্লেয়ারের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি তিনি নেট করবেন। তবে দ্বিতীয়ার্ধে যেরকম ভাবে তিনি ক্ষুরোধার হয়ে উঠলেন এবং যেই খেলাটা দিলেন, সেটা কিন্তু দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো। এবং এভাবেই যদি প্রত্যেকটা ফ্রিঞ্জ প্লেয়ার বা তথাকথিত বেঞ্চের প্লেয়াররা নিজেদেরকে প্রমাণ করেন একটা নতুন ম্যানেজারের আন্ডারে, সেটাই কিন্তু একটা টিমের কোয়ালিটিকে আমি মনে করি যে একদম মানে টপ লেভেলে নিয়ে যেতে পারে। সেটা খুব বেশি করে মেনটেন করাটা দরকার। এবার একটা পার্টিকুলার জিনিস যদিও আজকে আমাদের চোখে পড়েছে, যে মোটামুটি ফুল টিম খেলানো সত্ত্বেও বা আগের দিনকে জাবি আলোনসোর এই কথাটা বলার পরেও যে এনজো ফার্নান্ডেজ আজকের ম্যাচটায় খেলার জন্য অ্যাভেলেবল থাকবেন বা তিনি অ্যাটলিস্ট কোনো ক্যাপাসিটিতে ইনভলভ হবেন, এনজো আলটিমেটলি স্কোয়াডে ছিলেন না। দেখে বোঝাই যাচ্ছে যে তিনি সম্পূর্ণভাবে ক্লাব থেকে বেরোনোর জন্য সিদ্ধহস্ত হয়ে আছেন। এবং একদিক দিয়ে বলতে গেলে আমি মনে করি ঠিকই আছে, কারণ আলটিমেটলি আমি সবসময় এটা বিশ্বাস করে এসেছি, কোনো অনিচ্ছুক ঘোড়াকে জোর করে রেসে নামানোর মানে হয় না। তো তিনি যে কারণেই হোক, তিনি যদি চেলসি ছাড়তে চান, তাহলে সেখানে তার জন্য সেই অপশনটা দেখা উচিত, যে তাকে ছেড়ে আমরা ইমিডিয়েটলি এই যে উইন্ডোর যে 3-4 দিন বাকি আছে, তার মধ্যে তার রিপ্লেসমেন্টে আমরা কোন প্লেয়ারটাকে সিকিউর করতে পারি, যাদের দিকে আমাদের নজর ছিল এই সেন্ট্রাল মিডফিল্ডের পজিশনটায়। এখানেই আমি একটা কথায় গিয়ে প্রেস দেবো একটা পেড্রো নেটোর মতো প্লেয়ারকে, যে নেটো তারও একটা রিউমার আছে যে তাকে সৌদি আরবের বেশ কিছু ক্লাব চাইছে, সেখানে ভ্যালুয়েশন ওরিয়েন্টেড একটা ক্ল্যাশ হওয়াতে কিছুক্ষণের জন্য ডিলটা স্টল করে গেছে। সেখানে দাঁড়িয়ে একটা প্লেয়ার যার ফিউচার আনসার্টেন, সে জানে না যে সে তার নিজের ক্লাবেও চান্স পাবে কিনা, সেখানে দাঁড়িয়ে প্রত্যেক দিনই সে মাঠে নেমে নিজের যেরকম 100%টা দেওয়ার চেষ্টা করছে। আগের দিনকে ফুলহ্যামের সঙ্গেও আমরা এই জিনিসটা খেয়াল করে দেখলাম যে লাস্টের দিকে তিনি নিজের রোলটাকে বুঝে বারবার বলটাকে নিয়ে কর্নার ফ্ল্যাগের দিকে চলে যাচ্ছিলেন, কারণ তিনি জানেন যে ওই সময় বোকা বোকা ভাবে অ্যাটাকটা না করে বলটাকে এরকম ভাবে সাইডে নিয়ে গিয়ে সময় নষ্ট করাটাই হয়তো সব থেকে বড় প্লাস পয়েন্ট, কারণ ওটাই হচ্ছে গেমসম্যানশিপের একটা প্রমাণ, যেখানে দাঁড়িয়ে আপনি ট্যাকটিক্যাল ওয়েতে কিছুটা সময় নিজের জন্য বার করে নিতে পারেন এবং টিমকে বাঁচাতে পারেন, যখন টিম একটা স্লেন্ডার 1 গোলের লিড ডিফেন্ড করছে। আজকেও দেখা গেল যে একটা খুব ভাইটাল ইন্টারসেপশন তিনি করলেন, যখন রোমিও লাভিয়া মাঠে নামার পরেই একটা ট্যাকেল মিস করার একটা কাউন্টার অপরচুনিটি পেয়ে যায় লুটন ম্যাচের শেষ দিকে। সেখানে নেটো অনেকটা দৌড়ে বলটাকে রিকভার করে ট্যাকেল করে ক্লিয়ার আউট করলেন, নিজের ডিফেন্সিভ ডিউটিটাকেও তিনি খুব সুন্দর ওয়েতে আর কি ওখানে পালন করলেন। আর এছাড়াও নামার পর বক্সে যে কয়েকটা ক্রস রেখেছেন ঠিকঠাক জায়গায় গেলে, ওগুলো কিন্তু সত্যি এটা ডেঞ্জার ডেকে আনতে পারতো। তো আমি অলওয়েজ এই কথাটাই মনে করি যে প্লেয়ারের মেন্টালিটি এরকম হওয়া উচিত। এনজো ফার্নান্ডেজ অনেক বড় প্লেয়ার, ডেফিনেটলি তার মতো প্লেয়ার চ্যাম্পিয়ন্স লিগে খেলা উইক ইন উইক আউট ডিজার্ভ করে, তিনি বেরোতে চাইলে খুব ভালো কথা। কিন্তু ওই যে বললাম যে মেন্টালিটি এটা একটা প্লেয়ারকে চ্যাম্পিয়ন বানায় বা সাস্টেনেবল বানায়। সেখানে দাঁড়িয়ে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আমি আমার টিমে একটা পেড্রো নেটোর মতো ক্যারেক্টার দেখতে চাইবো নাকি একটা এনজো ফার্নান্ডেজের মতো ক্যারেক্টার দেখতে চাইবো, তাহলে তো উত্তরটা পেড্রো নেটোই হবে, সেটা জানা কথা। তো হ্যাটস অফ টু নেটো, হ্যাটস অফ টু দ্য স্পিরিট অফ দিস কাইন্ড অফ প্লেয়ার্স, যারা নিজেদের প্রফেশনালিজমটাকে টপ টু বটম মেনটেন করতে পারেন, আমি এটাই বলবো। তো এবার এই ম্যাচটা হয়ে যাওয়ার পরে ডেফিনেটলি আমরা আবার রবিবার দিনকে লিগে ফিরছি, সেখানে ব্রাইটনের সঙ্গে আমাদের একটা ক্ল্যাশ হতে চলেছে। এবং ব্রাইটন আমরা জানি আগের সপ্তাহে অ্যাস্টন ভিলাকে 4-0 গোলে হারিয়ে এই মুহূর্তে প্রথম সপ্তাহের পর প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে তারা বিরাজ করছে। সেখানে দাঁড়িয়ে ডেফিনেটলি তাদের একটা টার্গেট থাকবে, এতগুলো প্লেয়ার তারা বিগত কয়েক বছরে চেলসিকে বিক্রি করেছে, যে কোথাও না কোথাও গিয়ে ফিডার ক্লাব হয়েই চেলসিকে নিজেরাই ফিড করতে চলে আসার মতো ব্যাপার। তবে সেখানে আমাদেরকে অত্যন্ত দায়িত্ব নিতে হবে, এবং এই ম্যাচটাই আমি এক্সপেক্ট করব মোইসেস কাইসেডো যেন ফার্স্ট টিমে থাকেন, কারণ আলটিমেটলি মাঝমাঠে তার থাকা না থাকার উপর আমি মনে করি প্রিমিয়ার লিগে আমাদের ভাগ্যটা অনেকটাই নির্ধারিত হতে পারে। তো সেখানে ফুলহ্যাম ম্যাচে যেভাবে আমরা একটা বড় টাইম অবধি মাঝমাঠের কোনো কন্ট্রোলই পাচ্ছিলাম না, সেখানে কাইসেডোকে যদি শুরু থেকে আমরা দেখতে পাই সেইখানে, তাহলে আমার মনে হয় সেটা চেলসির জন্য অনেক বেটার হবে। প্যালেস্টার বিষয়টা যদিও এখনো বোঝা যাচ্ছে না, আলোনসো ক্লিয়ারলি বলেননি তাকে পাওয়া যাবে কিনা, তবে অন্ততপক্ষে গুস্তোর যা খেলা আমি দুটো ম্যাচেই দেখতে পেলাম, তাতে তিনিও যদি ওদিনকে আবার 3 অ্যাট দ্য ব্যাকে আমরা ফিরে যাই আর তিনি রাইট উইং ব্যাক দিয়ে শুরু করেন, তাহলে আমার সত্যি কথা বলতে গেলে খুব একটা প্রবলেম থাকবে না আর কি। তো সেদিকেই দেখার যে বিষয়টা কি হয়, নজর থাকবে।
অ্যাজ ইউজুয়াল সেই খেলাটা রিভিউ চ্যানেলে আসবে এবং অন্যান্য সমস্ত ভিডিওগুলো, ট্রান্সফার রিউমার যেগুলো এই মুহূর্তে রয়েছে, ডেডলাইন ডে প্রায় আসন্ন, তার ধারে কাছে যে কটা ডিল মোটামুটি কনফার্ম হবে, যেগুলো নিয়ে আমার মনে হয় ইম্পর্টেন্ট ওয়েতে ভিডিও করাটা প্রয়োজন, আমি ডেফিনেটলি করব। তাই সঙ্গে থাকুন, সাথে থাকুন সোহম টক্স ফুটবলের, যেখানে ফুটবলটাকে শুধু দেখা হয় না, ফুটবলটাকে বাঁচা হয়। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে নেবেন এবং আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনারা কমেন্টে জানান যে আজকের ম্যাচটা যারা দেখলেন তাদের অ্যানালিসিসটা কি, এবং আপনাদের কি সত্যিই মনে হয় যে চেলসি এবার এই কাপ কম্পিটিশনগুলোতেও মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে যতটা সম্ভব ফার্স্ট টিম প্লেয়ারদেরকে নামানোর চেষ্টা করবে, কারণ এগুলোকে তারা একটা শিওর শট সিলভারওয়্যার অপরচুনিটি হিসাবে দেখছে। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত, এবং আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলস পিপল, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি অ্যান্ড পিস।